আরে শোন, আজ রাতটা থেকে যা না, কাল না হয় সকালে বেরিয়ে যাবি। এত রাতে যাওয়ার কোনো দরকার নেই রে। না মামা, বাড়ি থেকে ফোন করেছিল, কাল পৌঁছে আগে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আর তুমি তো জানোই মায়ের শরীরটা আগের থেকে অনেকটা বিগড়েছে। হ্যাঁ তা তো জানি, কিন্তু এত রাতে ট্রেন। চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব স্টেশনে পৌঁছে যাব, কোনো চাপ নেই। আচ্ছা তবে আর দেরি করিস না, তাড়াতাড়ি বেরিয়ে পড়। যা তাড়াতাড়ি যা, বেরিয়ে পড়। বেশি দেরি হলে আবার ট্রেন পাবি না কিন্তু। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালাম একটি টোটো বা রিক্সার অপেক্ষায়। বেশিক্ষণ আর অপেক্ষা করতে হলো না, কিছুক্ষণের মধ্যেই একটি টোটো এসে আমার সামনে দাঁড়ালো। বলি বলি কোথায় যাবেন? স্টেশন যাব, যাবেন তো? হ্যাঁ, কেন যাব না, আসুন, উঠে বসুন। টোটোটি বেশ আস্তে ধীরেই সামনের দিকে এগোচ্ছিল। এতে কিছু না হলেও দেরি তো অবশ্যই হচ্ছিল, কারণ এভাবে গেলে সময় মতো স্টেশনে পৌঁছতে পারবো কি না তা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। তাই আর না পেরে আমি লোকটিকে বললাম, ও দাদা, বলি একটু জোরে চালান না, এভাবে তো সময় মতো পৌঁছতে পারবো না। চার্জ নেই দাদা, এর চেয়ে জোরে আর যে যাবে না। সে কি? ওফো, আচ্ছা চলুন। স্টেশনে এসে যখন পৌঁছই তখন ঘড়ির কাঁটায় বাজে রাত 9:20। মনে হয় ট্রেনটি হাতছাড়া হয়েছে হয়তো। আমি আর দেরি না করে লোকটির টাকা মিটিয়ে প্ল্যাটফর্মের দিকে এগোতে লাগলাম। গিয়ে দেখি টিকিট কাউন্টারও বন্ধ। এবার যে কি করব এ নিয়েই ভাবছিলাম। স্টেশনে চারিদিকটা দেখলাম, পুরোই খালি, কোথাও কেউ নেই। শুধু 2-4টে কুকুর এদিক ওদিক শুয়ে রয়েছে। সামনেই দেখলাম একটি কেবিন, সেখানে জ্বালা টিমটিমে আলোয় ঝাপসাভাবে দেখতে পেলাম একটি বোর্ডে লেখা স্টেশন মাস্টার রুম। তা দেখে সেদিকে এগিয়ে গেলাম। দরজার কাছে গিয়ে দাঁড়াতে পেছন থেকে এক ব্যক্তি বললে, এই, বলি কাউকে খুঁজছেন নাকি? আগে আমি স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করতে চাই। আমি এই স্টেশনের স্টেশন মাস্টার, কি দরকার বলুন? বলছি, ট্রেন ধরার জন্য এসছিলাম, কিন্তু এখানে পৌঁছতে একটু লেট হয়ে গেল। রাত 9টার ট্রেনটা কি বেরিয়ে গেছে? না, ওটা ওটা এখনো বেরোয়নি, ওই ট্রেন আজ লেট আছে। কতক্ষণ লেট আছে তা যদি একটু বলেন। সেটা এখনো সঠিক বলা যাচ্ছে না। এ বলে উনি সেখান থেকে চলে গেলেন। তারপর আমি পাশেই একটি বেঞ্চ দেখে বসে পড়লাম। ভাবলাম এখন আর ফিরে গিয়ে কাজ নেই, দেরি হলেও অপেক্ষাই করি। আমার পৌঁছানোটা খুব দরকার, ট্রেন এলেই বেরিয়ে যাব। তখন বলতে গেলে পুরো স্টেশনটায় আমি একাই নিজের সাথে কথা বলতে বলতে ট্রেন আসার অপেক্ষা করছিলাম। ঠিক তখনই একটি ভারী আওয়াজে আমার পাশ থেকে শুনতে পেলাম, এখানে কি করছো? এখন কোনো ট্রেন আসবে না, ফিরে যাও, ফিরে যাও। না মানে ট্রেন তো একটা আছে, তবে লেট। স্টেশন মাস্টার তো তাই বললেন। ভুল করছো, ভুল করছো, এখনো সময় আছে, ফিরে যাও, খেয়াল রাখো নিজের। লোকটি কিছু আজগুপি কথা বলে সেখান থেকে বেরিয়ে গেলেন। ঠিক পরক্ষণেই জোর হুইসেল বাজিয়ে একটি ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপর আর দেরি না করে খুব তড়িঘড়ি গিয়ে ট্রেনে উঠে পড়লাম। আমার উঠতে দেরি নেই, ঠিক তখনই ট্রেনটিও চলতে আরম্ভ করলো। ঘড়িতে বাজে তখন রাত 12:10। দেখলাম কামরা পুরোই ফাঁকা, আমি ছাড়া বোধ হয় আর কেউ নেই। দুদিকের ঝোপঝাড় পেরিয়ে ট্রেন এগিয়ে চলল সামনের দিকে। বাইরে তখন ঝোড়ো হাওয়া বইছে, এর সাথে ট্রেনের ঝনঝন শব্দ কানে তালা লাগিয়ে দিল।
কামরায় একা বসে বসে একটু অস্বস্তি হচ্ছিল। জানালার বাইরেটা একেবারে অন্ধকার, যেন আলকাতরায় মোড়ানো, আলোর কোনো হদিশ নেই। অন্ধকারের বুক চিরে সামনের দিকে এগিয়ে চলছে ট্রেন। ট্রেনে বসে বসে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। হঠাৎই পাশে কারো উপস্থিতি অনুভব করে ঘুমটি ভেঙে গেল। চোখ খুলে দেখলাম আশেপাশে কেউই ছিল না, এমনকি পুরো কামরা খালিই ছিল তখন। আমি একটু উঠে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতেই দেখলাম ওপারের একটি সিটে এক ব্যক্তি বসে। তাকে দেখে কেন জানি না একটু স্বস্তি বোধ করলাম। এগিয়ে গেলাম সেদিকটাতে, গিয়ে তার সামনের সিটটিতে বসে পড়লাম। আমি ভাবলাম এই কামরায় আমি একাই আছি। আপনাকে দেখে ভালো লাগলো। যাকগে, আমি আমি মানস মজুমদার। আপনি? লোকটি চুপ করে আমার মুখের দিকে তাকিয়ে থাকলো, কিন্তু কিন্তু উত্তর এসে কোনো কথাই বলল না। অদ্ভুত। আমি আর না ভেবে নিজের সিটে বসে বাইরের দিকে তাকালাম। তখনও বাইরে কোনো আলোর হদিশ নেই, আছে শুধু এক কুচকুচে কালো অন্ধকার। এদিকে এদিকে ট্রেনটাও সে কখন থেকে চলছে, কিন্তু এখনো কোনো স্টেশন এলো না তো। কি ভাবছেন? এখনো কোনো স্টেশন এলো না কেন? আমি শুনে অবাক হলাম যে আমি যা ভাবছি লোকটি তা জানলো কি করে। কে? সেই একই কথাই ভেবে যাচ্ছেন দেখছি। কেন আসেনি, তাই তো? আসবে না, আসবে না, কোনো স্টেশনই আসবে না। আপনি একটা ভুল ট্রেনে উঠেছেন। এই ট্রেনে যে একবার ওঠে সে আর নামে না। ওঠার দরজা তো আছে, কিন্তু নামারটা পুরোপুরি বন্ধ। ভুল ট্রেন? এসব কি আবোল তাবোল বলছেন আপনি? আমি তো ঠিক ট্রেনেই চড়েছি। লোকটি উত্তরে বড় অদ্ভুতভাবে হাসতে লাগলো। তার এরূপ আচরণে একটু অস্বস্তি হচ্ছিল, তাই আমি সেখান থেকে উঠে গিয়ে দরজার কাছে দাঁড়ালাম। বাইরে তাকিয়ে দেখি কোনো কিছু দেখার জন্য নেই, আছে শুধুই অন্ধকার আর অন্ধকার। তারপর আমি ফিরে এসে নিজের সিটে বসলাম। লোকটি আমাকে দেখে বড় রহস্যময়ভাবে বললে, কে? আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? হবে হবে, শুধু সময়ের অপেক্ষা। আপনি আপনি এত নিশ্চিত কি করে? আজ থেকে ৩৫ বছর আগের কথা। আমি প্রতিদিনের মতো সেই দিনও এই ট্রেনেই যাত্রা করছিলাম। সেদিনও ট্রেন লেটই ছিল। প্ল্যাটফর্মে আমি ছাড়া খুব একটা লোকজন ছিল না, ওই ২-৩ জন আর কি। আর ট্রেন আসতেই আমি ট্রেনে উঠলাম। আমার পেছনে উঠলো কিছু মাঝবয়সী নেশাগ্রস্ত লোক। পুরো কামরা খালি থাকা সত্ত্বেও ওরা আমার সাথে বসার জায়গা নিয়ে ঝামেলা করতে আরম্ভ করলো। এভাবেও তাদের শান্তি হয়নি। তারপর তারা আমার সঙ্গে হাতাহাতিতে নেমে এলো। এভাবে ঝামেলা আরো বাড়লো। তারপরই ওই শয়তানগুলো আমাকে চলন্ত ট্রেন থেকে বাইরে ধাক্কা দিয়ে দিল। আমার মাথা গিয়ে লাগলো এক ইলেকট্রিক পোলে। কিছুক্ষণ অসহ্য যন্ত্রণা নিয়ে ওই রেল লাইনেই পড়ে রইলাম। হঠাৎই দ্রুত গতিতে একটি ট্রেন আমাকে কুঁচলে দিয়ে চলে গেল। তারপর আজ পর্যন্ত আমি প্রতিদিন এই ট্রেনে ওই শয়তানগুলোকে খুঁজে বেড়াই, আমার মৃত্যুর বদলা নেওয়ার জন্য। এই কথাগুলি বলতে বলতে লোকটির মুখে এক হতাশার ছাপ স্পষ্ট। সত্যি বলতে আপনার এই মন গড়া গল্পটা বেশ ভালোই লাগলো। আরে মশাই, আপনি ট্রেনের নিচে চাপা পড়লে এখন এখানে সশরীরে জীবিত দাঁড়িয়ে থাকতেন না। কে বলেছে তোমাকে যে আমি জীবিত?
আহ! দেখলাম লোকটির এক এক বিকট ভয়ঙ্কর রূপ, পুরো শরীরটা ভয়ঙ্করভাবে কাটাচেরা ক্ষত বিক্ষত। তার এই বিকট ভয়ঙ্কর রূপ দেখে আমার প্রাণ পাখি খাঁচা ছাড়া হতে যাচ্ছিল। আমি আর কিছু না ভেবে খুব তড়িঘড়ি গিয়ে ট্রেনের চেন টানলাম। তাতে কোনো লাভ হলো না। ট্রেন আরো দ্রুত গতিতে চলতে আরম্ভ করলো। এতে আমি এক ঝটকাতে মাটিতে সাথে সাথে আছড়ে পড়লাম। ওই লোকটিও উঠে এসে সেই মুহূর্তেই আমার সামনে দাঁড়ালো। আমি আপনার কি ক্ষতি করেছি? কি চান আমার থেকে? আমায় ছেড়ে দিন আমায়। লোকটি বিকটভাবে সে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। তার চেহারা থেকে রক্ত চুয়ে চুয়ে আমার উপর পড়তে আরম্ভ করলো। ভয়ে আমার হাত পা তখন ঠান্ডা। ঠিক তখনই লোকটি বললে, তোমাকে আমার একটা সাহায্য করতে হবে। বলো বলো, পারবে আমার সাহায্য করতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনার সাহায্য করতে প্রস্তুত। বলুন আমায় কি করতে হবে। কিন্তু আমায় ছেড়ে দিন। আমি মুক্তি চাই, মুক্তি। বলো পারবে আমায় মুক্তি দিতে? মুক্তি? কিন্তু আমি আপনাকে কি করে মুক্তি দেওয়াতে পারি? এই পুরো বিষয়টা যেন আমার কাছে এক ভয়ঙ্কর স্বপ্নের মতো মনে হতে লাগে, যেখান থেকে আমি আর কোনোভাবেই জাগতে পারছিলাম না। 35 বছর আগের সেই রাত থেকে এই ট্রেন আজও চলছে। থামে শুধু প্রত্যেকবার এক নতুন যাত্রী তোলার জন্য। মাত্র তুমি আমাকে মুক্তি দিতে পারো। তুমি সেই যে আমায় এখান থেকে বাইরে বের করতে পারো। তার মুখে কথা শুনে আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গেলাম। শ্বাস প্রশ্বাস বেড়েই চলল ক্রমে। বলুন না, আমি আপনাকে কি করে মুক্তি দেওয়াতে পারবো? তোমায় নিজের জায়গা আমার জন্য ছাড়তে হবে। যদি তুমি এই ট্রেন থেকে বাঁচতে চাও, তবে তোমায় ওই যাত্রীর জায়গা নিতে হবে যে বারবার মরে। আমার সামনে সব যেন গোলমেলে হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম না যে আমি এখন করব কি। তখনও ট্রেন দ্রুত গতিতে দিশাহীনভাবে ছুটে চলেছে, যার কোনো গন্তব্য নেই। এবার তুমি ঠিক করো যে তুমি কি করবে। হয় তুমি নিজে আমায় মুক্তি দিয়ে এই ট্রেনের অংশ হয়ে যাবে, অথবা নিজের মৃত্যু ডেকে আনবে। লোকটির কথা এটা স্পষ্ট যে আমি এবার বড় বিপদে পড়েছি। আমি আর হয়তো কখনো বাড়ি ফিরতে পারবো না। মামার কথা আমার শোনা উচিত ছিল, যার পরিণামস্বরূপ আমার ভাগ্য আমাকে আজ এখানে এনে দাঁড় করিয়েছে। আমি সাহস জুগিয়ে একবার বাইরের দিকে তাকালাম, শেষবারের মতো। দেখতে পেলাম শুধু কুচকুচে কালো অন্ধকার, সাথে ট্রেনের ঘর শব্দ যেন আমার বাড়তি হৃদস্পন্দনকে সাথে সাথে দ্বিগুণ করে তুলল। আমি এবার মানসিকভাবে হার মেনে সব মেনে নিতে বাধ্য হলাম। আমি লোকটির দিকে তাকিয়ে তাকে বললাম, ঠিক আছে আমি প্রস্তুত। আমি আপনাকে মুক্ত করব। আমার এই কথা বলা মাত্র ওই লোকটি খুব জোরে জোরে হাসতে লাগলো, এবং হাসতে হাসতে হাওয়াতে কোথায় যেন বিলীন হয়ে গেল সে। এবং পুরো কামরাটিতে যেন এক ঠান্ডা আবহাওয়া পরিপূর্ণ হয়ে উঠল ঠিক তখনই। আজ থেকে এই ট্রেন তোমার আস্তানা। তুমি এই ট্রেনের যাত্রী। মুক্তি তোমারও আসবে যেদিন তোমার মতো অন্য কেউ এই ট্রেনে উঠবে। এ বলে সব এক নিমিষেই শান্ত হয়ে গেল। ট্রেনও এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ল। তখন দরজাও খুলে গেল। তবে এখন আমি জানি যে আমি এখান থেকে হয়তো কখনোই আর বেরোতে পারবো না। দরজার দিকে তাকিয়ে হতাশাগ্রস্ত অবস্থায় আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। তখন একদিন হয়তো অন্য কেউ আমার মুক্তির মূল্য পরিশোধ করবে। ট্রেন আবারও চলতে আরম্ভ করবে। আমি জানি যে এই যাত্রার হয়তো কোনো গন্তব্য নেই,
আছে শুধু অপেক্ষা এক নতুন যাত্রী।